স্বাগত প্রবাসী বাংলাদেশে, আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। ২১ মানে পৃথিবীর সকল মাতৃভাষার মর্যাদা, ভাষা রক্ষার প্রেরণা। কেবল বাংলা ভাষাভাষী নয়, বাঙালির ২১ এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিবেশী ভারত থেকে অনেক বাঙালি এসেছিলেন শহীদ মিনারে রফিক জব্বারদের শ্রদ্ধা জানাতে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের আকুতি তাদের মুখের ভাষা রক্ষার। আরও জানাচ্ছেন শাকিল হাসান, ছবি শাফিন বাবুর। পশ্চিমবঙ্গের পুরুলিয়া থেকে এসেছেন অক্ষয় ভগত। সাইকেলে ১০০ কিলোমিটার পাড়ি দিয়েছেন এই বাঙালি। কেন্দ্রীয় শহীদ মিনারে সালাম বরকতদের শ্রদ্ধা জানান তিনি। একই ভাষা, একই সংস্কৃতি। আমি ছোটবেলায় সেই সোনার বাংলার কবিতা পড়ে বড় হয়েছি, আর আজ আমি নিজের এই বাংলাদেশকে দেখছি। এটা আমার বাংলাদেশে আমি আছি আজ ৩৫ দিন হলো। এত মানুষের ভালোবাসা পেয়েছি যা আমি বুঝাতে পারবো না। ভারত থেকে এবার এসেছেন আরও অনেকে। প্রতি বছরই বাড়ছে সে সংখ্যা। কলকাতায় ২১-এর আনুষ্ঠানিকতা তেমন বড় পরিসরে হয় না, তাই ঢাকায় এসে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানান তারা। এখানে যেভাবে একটা জমকালে একটা প্রোগ্রাম করা হয়, যে শহীদ বেদিতে মাল্যদান, মানুষ আজকে এসেছে, দোকানপাট আমি দেখলাম বন্ধ আছে, সবাই আজকে দিনটাকে শোক দিবস পালন করছে, কিন্তু আমাদের ওখানে সেই রকমভাবে এটা হয় না। দেশের গণ্ডি ছাড়িয়ে অনেক আগেই ২১ পৌঁছেছে বিশ্ব পরিসরে। দিনটি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। বাংলা ভাষায় মুগ্ধ হচ্ছেন ভিন্ন ভাষাভাষীর অনেকেই। আমি ইরান থেকে এসেছি, কিন্তু আমি বাংলাদেশ পছন্দ করি। I like Bangladesh. Bangladesh is very good. Bangladesh is country of festival and colors. শুধু বাংলা নয়, ২১ মানে প্রতিটি মাতৃভাষার মর্যাদা। দেশের নৃগোষ্ঠীর মানুষও সচেতন নিজ নিজ মাতৃভাষা সংরক্ষণে। ভাষায় আমরা যতটুকু সম্ভব কোনো বাংলা শব্দ বা কোনো ইংলিশ শব্দ অ্যাভয়েড করার চেষ্টা করি। পিওর আমাদের মাতৃভাষা ত্রিপুরা বা ককবরক ল্যাঙ্গুয়েজ বলার চেষ্টা করি। একটা ভাষা মানে হচ্ছে একটা জ্ঞান পদ্ধতি। একটা ভাষার মধ্যে লুকিয়ে থাকে অসংখ্য জ্ঞান ভান্ডার। এইটা যদি বাঁচে তাহলে বাংলাদেশের একটা জ্ঞান সম্পদই বাঁচে। ২১ এসেছিল বসন্তে, মাতৃভাষায় ভাব প্রকাশের দুরন্ত সাহস নিয়ে, যা অমলিন রবে চিরকাল। শহীদদের আত্মত্যাগে বাংলা পেয়েছিল রাষ্ট্রভাষার মর্যাদা। ২১-এর প্রেরণা এই যে পৃথিবীর সকল মাতৃভাষা বেঁচে থাকুক, পৃথিবীর সকল ভাষাভাষী মানুষ তার মাতৃভাষায় ডাকুক মা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশি টেলিভিশনে কর্মরত পশ্চিমবঙ্গের সাংবাদিকদের সংগঠন ইন্দো বাংলা প্রেস ক্লাব। দিবসটি উপলক্ষে ছিল নানা কর্মসূচি। মঙ্গলবার দুপুরে কলকাতার CIT রোডে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শহীদ বেদিতে প্রথমে ফুলেল শ্রদ্ধা জানান ক্লাবের মেন্টর পরিতোষ পাল, সভাপতি কিংশুক চক্রবর্তী, সম্পাদক শুভজিৎ গতিতুণ্ড, সদস্য জ্যোতির্ময় দত্ত। এরপর শ্রদ্ধা জানায় কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের প্রথম সচিব রঞ্জন সেন। আরও শ্রদ্ধা জানান বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধিরা। পরে হয় রক্তদান কর্মসূচি। এ সময় ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা রক্তদান করেন। বাংলাদেশের যে ভাষা আন্দোলন, এই মায়ের ভাষা রক্ষা করার জন্য বাঙালির যে সংগ্রাম, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। স্বাধীনতা সংগ্রাম, এই স্বাধীনতা সংগ্রামেরও এক ধরনের সূচনা বলা হয় এই ভাষার আন্দোলন। সংযুক্ত আরব আমিরাতে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আবুধাবিতে দেশটির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ছিল নানা কর্মসূচি। শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়, পরে দূতাবাস প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফরের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা। পরে ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধা জানায় প্রবাসীদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় অংশ নেয় জনতা ব্যাংক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ স্কুল, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মহিলা সমিতি সহ বিভিন্ন সংগঠন। এই সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। সবশেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের উদ্যোগেও ছিল নানা আয়োজন। কনসাল BM জামাল হোসেনের সভাপতিত্বে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন কনসুলেটের কর্মকর্তা কর্মচারীরা। পরে দুবাই ও শারজাহ, জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই, বাংলাদেশ সমিতি দুবাই ও শারজাহ শাখা, UAE শাখা, আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের ফুল শ্রদ্ধা জানানো হয়।
এই মাতৃভাষা অর্জনের জন্য রফিক জব্বর সহ অনেকেই শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো, তার জন্য আমরা গর্বে গর্বিত। বঙ্গবন্ধু সোনার বাংলাদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত। যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। জাতীয় পতাকা অধনমিত রাখার মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। সময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের নেতৃত্বে দূতাবাস প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। দূতাবাসের কর্মকর্তারা ছাড়াও এই সময় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতাকর্মীরা। পরে দূতাবাসের মাল্টিপারপাস হলে হয় আলোচনা সভা। রাষ্ট্রদূতের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জাহাঙ্গীর আলম। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। সবশেষে ভাষা শহীদ ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। বেনাপোল শূন্যরেখায় বসে দুই বাংলার ভাষা প্রেমীদের মিলন মেলা। ভৌগোলিক সীমারেখা ভুলে কেবলমাত্র ভাষার টানে দুই বাংলার মানুষ একই মঞ্চে তুলে ধরে বাংলার জয়গান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের নোম্যান্স ল্যান্ডের আয়োজনের খবর দেখে নেব সহকর্মী কামাল হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে। বাংলা ভাষাকে কেন্দ্র করে আজকে এখানে একত্রিত হয়ে সবাইকে দেখে আনন্দে আমি আপ্লুত হয়ে গেছি। বাংলাদেশ একটি এখন স্বাধীন দেশ, স্বাধীন জাতি, তার কৃষ্টি, তার সংস্কৃতি, তার ইতিহাস, ঐতিহ্য আমরা গর্বের সাথে এরা স্মরণ করি। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2023-এর শ্রেষ্ঠ সন্তান বীর সন্তান। এটা দুই বাংলা একটা মিলনস্থল এবং প্রত্যেকবারের মতন এবারও অনেক সুন্দর হয়েছে। ওপারের বাংলা থেকে মানে হাজার হাজার মানুষ এখানে এসেছিল। এখানে আমরা ব্যাপক পুলিশি প্রহরার ব্যবস্থা রেখেছি। এখানে পুরা পোশাকে পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আমরা এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। ইতালিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেস্ত্রে শহরে বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির উদ্যোগে হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন সুমন। প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস। উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদুল্লাহ সোহেল। বিচারক ছিলেন আব্দুস সালাম, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আনোয়ার হোসেন ও মোহাম্মদ আবির। 3 বিভাগে 91 প্রবাসী বাংলাদেশি শিশু কিশোর অংশ নেয় এই প্রতিযোগিতায়। এছাড়া অভিভাবকদের জন্য ছিল কুইজ প্রতিযোগিতা। ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার অভিযান শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ থেকে যাওয়া সামরিক বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বিত উদ্ধারকারী দলের সদস্যরা। রাতে বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে তাদের সংবর্ধনা জানান বিমান বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান এয়ার ভাইস মার্শাল AKM ফজলুল হক। এ সময় বিমান ঘাঁটিতে উপস্থিত হয়ে তুরস্কের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তুরস্কের রাষ্ট্রদূত। ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার অভিযান শেষে গর্বিত সেনাদের দেশে প্রত্যাবর্তন। উদ্ধার অভিযানে অংশগ্রহণ শেষে মঙ্গলবার রাত 8টায় তেজগাঁওয়ের বঙ্গবন্ধু ঘাঁটিতে অবতরণ করে বিমান বাহিনীর C-130 বিমানটি। সমন্বিত এই উদ্ধারকারী দলে অংশ নেন সেনা, বিমান ও ফায়ার সার্ভিসের 60 সদস্য। তাদের সংবর্ধনা জানাতে ছিল সব প্রস্তুতি। উপস্থিত ছিলেন বিমান বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান এয়ার ভাইস মার্শাল AKM ফজলুল হক। সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত। বন্ধুত্বের যে হাতটা আমরা বাড়িয়েছি এর জন্য তারা অত্যন্ত আনন্দিত এবং তারা এই আমাদের দুই দেশের সম্পর্ক আরও উত্তরোত্তর যেন বৃদ্ধি পায় সেই আশা করছে। Bu vesileyle Bangladeş hükümetine ve kardeş Bangladeş halkına içten teşekkürlerimi sunuyorum. মাতৃপ্রতিম বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণকে আমি আমার গভীর ধন্যবাদ জ্ঞাপন করছি। 10 দিনের উদ্ধার কাজে ত্রাণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ায় বাংলাদেশের এই বীর যোদ্ধারা। একজনকে জীবিত উদ্ধার করে তারা। এছাড়া খুঁজে বের করে আরও 23 জনের মরদেহ। এর আগে নেপালে ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতায় অংশ নেন বাংলাদেশের গর্বিত সেনারা। তবে এবারের অভিজ্ঞতা অনেক বেশি মর্মস্পর্শী বলে জানান তারা। আদিয়ামান নামক একটি স্থানে তারা 9 থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করে অত্যন্ত সফলতার সাথে। আমরা মহামারী, অতিমারি, সাইক্লোন যা আসুক না, যতদিন আমরা একসাথে আছি, একসাথে কাজ করছি, ইনশাআল্লাহ উই উইল বি এবল টু ওভারকাম। বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের কোনো দুর্যোগপূর্ণ
অবস্থা গেলে আমরা আরো ইফেক্টিভলি আরো ভালোভাবে আমরা অবদান রাখতে পারবো। আমাদের তারা খুব স্বাগত জানিয়েছে যে আমরা এরকম একটা রেস্কিউ টিম নিয়ে এসেছি। এটার মাধ্যমে আমাদের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে। আমাদের খাবার নাই, কিন্তু তারা রাস্তা থেকে আমাদের খাবার শেয়ার করে আমাদের খাইয়েছে। আমরা মনে হয়েছে যে আমরা নিজের দেশে কাজ করতেছি। বুধবার ফায়ার সার্ভিস সদর দপ্তরে উদ্ধারকারী দলে অংশ নেওয়া বাহিনীর 12 সদস্যকে সংবর্ধনা দেওয়া হবে। তুলে ধরা হবে অভিযানের বিস্তারিত। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এ যেন মরার ওপর খাড়ার ঘা। সোমবার রাতে তুরস্কের দক্ষিণাঞ্চলে আবারও অনুভূত হয় জোড়া ভূমিকম্প। প্রতিবেশী সিরিয়া, মিশর, লেবাননে লেগেছে আফটার শকের ধাক্কা, যাতে এখন পর্যন্ত 8 তুর্কির মরদেহ উদ্ধার হয়েছে, আহত 1,500। ঝুঁকিপূর্ণ দালান কোঠা ভেঙে পড়ার আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। তীব্র ঠান্ডার মধ্যেই খোলা আকাশের নিচে কাটিয়েছেন উৎকণ্ঠার রাত। ঘড়ির কাঁটায় তখন রাত 8টা পেরিয়েছে। তুরস্কের দক্ষিণাঞ্চল কেঁপে উঠল 6.4 মাত্রার জোরালো ভূমিকম্পে। আতঙ্কিত বাসিন্দারা ছুটে রাস্তায় বেরিয়ে আসতেই 3 মিনিটের ব্যবধানে 5.8 মাত্রার কম্পন। পরপর অনুভূত হয় 30টির বেশি আফটারশক, যার ধাক্কা লাগে প্রতিবেশী দেশগুলোয়। দ্বিতীয় দফার দুর্যোগের জন্য প্রস্তুত ছিলেন না অনেকেই। হারান প্রিয় সন্তান, পরিবারের সদস্যকে। তার উপর বাইরে প্রচণ্ড ঠান্ডা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই খোলা আকাশের নিচে রাত কাটান হাজার হাজার মানুষ। ভীত সন্ত্রস্ত সবার মনেই আশঙ্কা ভেঙে পড়তে পারে ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি। একই আতঙ্ক, অস্থিরতা, একটার পর একটা আফটারশক হচ্ছে। যে কোনো মুহূর্তে ঘরবাড়ি ভেঙে পড়তে পারে। আল্লাহ মাফ করুন, তিনি একমাত্র রক্ষাকর্তা। 6 ফেব্রুয়ারি ভূমিকম্পে বাস্তুহারা হয়েছি। এখন নতুন বিপদ, তাঁবুতেও ফিরতে পারছি না। সেখান থেকে কম্বল নিয়ে বাচ্চাদের ঢেকে রেখেছি, কারণ খোলা জায়গায় প্রচন্ড ঠান্ডা। সকালের আলো ফুটতেই স্বেচ্ছাসেবীদের সামনে নতুন সংগ্রাম। ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িগুলো থেকে উদ্ধার হচ্ছে একের পর এক মরদেহ, বাড়ছে আহাজারি। আমার হাসি খুশি পরিবারের সবাই শেষ, চলে গেলেন এতদিনের জীবন সঙ্গীও। একলা রয়ে গেলাম। আল্লাহর কাছে প্রশ্ন, কি পাপ করেছি? জাহান্নামের কষ্ট যেন দুনিয়াতেই তিনি দিলেন। 6 ফেব্রুয়ারি তুরস্ক সিরিয়া সীমান্তে হয় 7.8 মাত্রার ভূমিকম্প। প্রতিদিন বেড়েই চলেছে মরদেহ উদ্ধারের সংখ্যা। গৃহহীন 10 লাখের বেশি মানুষ, তার মাঝেই অব্যাহত কম্পন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার দাবি 2 সপ্তাহে অনুভূত হয়েছে 6,000-এর বেশি আফটারশক। মৌলি ইসলাম, যমুনা নিউজ। সাংস্কৃতিক উপস্থাপনা সহ নানা কর্মসূচিতে পশ্চিমবঙ্গে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি উপলক্ষে বাংলাদেশ উপ হাই কমিশনে ছিল নানা কর্মসূচি। সকালে বের হয় প্রভাত ফেরিও। তাছাড়া নানা প্রান্তে দিনটি স্মরণ করে রাজ্য সরকার ও বিভিন্ন সংস্থা। কলকাতা একাডেমি অফ ফাইন আর্টসের রানু ছায়া মঞ্চে 25 বছর যাবৎ হচ্ছে মাতৃভাষা দিবস উদযাপন। এবার রজত জয়ন্তী উপলক্ষে 4 দিন ব্যাপী বিশেষ কর্মসূচি। বাংলাদেশ, আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের 200-র বেশি শিল্পী অংশ নিয়েছেন। সোমবার বিকালে সেখানে ভাষা উৎসব উদ্বোধন করেন বাংলাদেশের কিংবদন্তি নাট্যকার মামুনুর রশিদ, সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় সহ 2 বাংলার বিশিষ্টরা। ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণে গান, সাংস্কৃতিক উপস্থাপনায় মুখর ছিল পুরো রাত। আমি বাংলার গান গাই, আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাই কমিশনের উদ্যোগে পালিত হচ্ছে মহান শহীদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মঙ্গলবার পার্ক সার্কাসের বাংলাদেশ লাইব্রেরির সামনে থেকে শুরু হয় পদযাত্রা। দূতাবাস কর্মকর্তা, তাদের পরিবারের সদস্যরা ছাড়াও অংশ নেন হাজারো মানুষ। শেষ হয় মিন্টো পার্কের বাংলাদেশ দূতাবাসে। অনুভূতিটা একেবারে অসামান্য, কারণ এখানে আমরা যখন প্রভাত ফেরিতে করছিলাম, সকালে যখন রওনা দিয়েছি 7:30টায়, তখনও দেখেছি পথে কি করে কলকাতার সাধারণ মানুষ তারা কিভাবে যোগদান করছেন প্রভাত ফেরিতে স্বতঃস্ফূর্তভাবে। শহীদ মিনারে ফুলের মাধ্যমে জানানো হয় শ্রদ্ধা। দিনটি উপলক্ষে উপদূতাবাসে অর্থনমিত রাখা হয় বাংলাদেশের জাতীয় পতাকা। মুজিব চিরঞ্জীবী প্রাঙ্গণে অর্পণ করা হয় পুষ্পস্তবক। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রত্যেকেই আলাদাভাবে বাণী দিয়েছেন। সেই বাণীটি পাঠ করে শোনানো হবে, ছোট্ট একটি আলোচনা হবে। বিকেলে আমাদের একটি বড় অনুষ্ঠান রয়েছে।
এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে দিনটি স্মরণ করছে বিভিন্ন সংস্থা এবং রাজ্য সরকার। মৌলি ইসলাম, যমুনা নিউজ। আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে লেবাননে শওকত আলী মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। দেশের রিবাউন্ড ইনডোর গ্রাউন্ডে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রবাসী বাংলাদেশিদের 16টি দল নকআউট পদ্ধতিতে এতে অংশ নিয়েছে। লেবানন শাখা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আশফাক তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সভাপতি ইস্কান্দার আলী মোল্লা। আয়োজক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন জসিম শিকদার, বাবুল খান, হিরো তালুকদার, রতন মোল্লা ও ফয়সাল। প্রথম দিন 4টি খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে জালা জলদীপ ফুটবল একাদশ টাই ব্রেকারে বৈরুত স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। খেলা দেখতে হাজির হন বিপুল প্রবাসী বাংলাদেশি। দক্ষিণ আফ্রিকা SWT ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উইড ব্যাংক বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন কমিউনিটির ব্যক্তিত্ব মুমিনুল হক। প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নূরে-ই হেলাল সাইফুর রহমান। আয়োজন সঞ্চালনা করেন ওসমান গনি বাদল ও মুশফিকুর রহমান। উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক শফিউল্লাহ সামি, মোস্তাফিজুর রহমান, মুখলেসুর রহমান রানা, আফনান ডালিম, মহিউদ্দিন রানা সহ আরও অনেকে সময় উপস্থিত ছিলেন। ফাইনাল ম্যাচে লেনেশিয়া সুপারস্টারের বিপক্ষে 3 উইকেটের জয় পায় উইড ব্যাংক কিংস 11। চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লার একটি খবর এখন জানাতে চাই দর্শক। প্রবাসী বাংলাদেশের এই খবরগুলোর পরে আন্দরকিল্লায় প্রিন্টিং এবং প্রেস মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও জানবো ঘটনাস্থল থেকে সহকর্মী আলামিন শিকদার যোগ দিয়েছেন। আলামিন, অগ্নিকাণ্ডের সবশেষ খবর জানাবেন। কতটি ইউনিট কাজ করছে, মারা গেছেন যিনি, তার পরিচয় জানা গেছে কিনা, আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? সৌমিত্র, এখন পর্যন্ত এই জায়গাটিতে 6টি ইউনিট কাজ করছে এবং রাত 12টার দিকের যে আগুন, সেই আগুন এখন বলতে গেলে নিয়ন্ত্রণে রয়েছে। তবে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের পাশাপাশি ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে স্থানীয় মানুষ এবং রেড ক্রিসেন্টের যে ভলান্টিয়াররা রয়েছে তারা কিন্তু এখানে কাজ করছে। এবং আপনি যারা একটি বিষয় জানতে চেয়েছেন, একজন মারা গিয়েছেন এবং তার স্বজনরা কিন্তু এই জায়গাটিতে রয়েছে। আপনি যে জানতে চেয়েছেন তার পরিচয়, সেই পরিচয় সম্পর্কে জানতে চাইবো। আমরা একটু কথা বলবো, একটু যদি বলেন আসলে আপনার স্বজনের কে মারা গেছে, তার নাম হচ্ছে ইদ্রিস। ঠিক আছে, আজকে 15 দিন, আজকে অলরেডি আমাদের দোকানটা খোলা ছিল। আমরা দোকান বন্ধ 7টা দোকান ছিল এখানে 11টা থেকে উনি এখানে কি ঢুকছে, এখানে 11:30 থেকে ঢুকছে। ঠিক আছে, 10 মিনিটের মধ্যে আগুনটা সরে গেছে। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। কেননা আমাদের এই দোকান নিয়ে মামলা চলছে। মামলাতে ওরা না পেরে পরিকল্পিতভাবে আজকে বন্ধের দিনে ওরা ইচ্ছাকৃতভাবে আজকে আগুন লাগাই দিয়েছে। আপনার দোকানে কি পরিমাণ মালামাল ছিল, কত টাকার ক্ষতি হয়েছে? দোকানে অনেক টাকার, কমপক্ষে 3 কোটি টাকার মতো মাল আমাদের কি নষ্ট হয়ে গেছে অলরেডি। এখানে আর কতটি দোকান রয়েছে সর্বমিলিয়ে? আপনার আসলে একটু বলেন, আপনার কি কিসের দোকান এবং কত টাকা? এসি ফ্রিজের দোকান, এসি ফ্রিজের দোকান। এখানে অনেক এসি ছিল, ফ্রিজ ছিল, সবগুলো তো জলে পুরো শেষ হয়ে গেছে। এখানে আর কিছু বাকি নেই, কিছুই নাই, আর সব শেষ। সব মিলিয়ে কতটি দোকান হবে এই জায়গাটিতে? 5টা দোকান। আমার দোকানে ডিপার্টমেন্ট স্টোর, এখানে সব মাল নষ্ট হয়ে গেছে। আমাদের ফুরের চূর্ণ বিচ্ছিন্ন। এখানে আমাদের 5টা দোকান। আমাদের এখানে মামলার মাধ্যমে আমাদের স্বতন্ত্রভাবে 7টা এখানে আগুন লাগানো হয়েছে। আমরা 999 ছিলাম, ওরা আসে না, দেরি 1 ঘন্টা পরে এরা আসছে এখানে। এবং কর্তৃপক্ষ বলে কেউ আসে নাই। বিষয়টি সৌমিত্র, যে বিষয়টি নিয়ে তাদের যে অভিযোগ এবং যে যিনি মারা গিয়েছেন তার নাম হচ্ছে ইদ্রিস। তার স্বজনদের আমরা এখানে দেখতে পেয়েছি। তাদের যে অভিযোগ সেটি হচ্ছে যে এটি পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে, কারণ এই মার্কেটটি নিয়ে একটি মামলা চলছে। সেই মামলায় আসলে মামলার প্রেক্ষিতে একটি আগুন লাগানোর ঘটনা ঘটেছে বলে এখানকার যারা দোকানদাররা রয়েছেন তাদের সেই অভিযোগ। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে। এরপরে এখানে আর কেউ আছে কিনা কিংবা কেউ মারা গিয়েছেন কিনা সেই বিষয়টি কিন্তু আসলে জানার জন্য তাদের যে সার্চিং কার্যক্রম, সেই উদ্ধার কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং সেই ফায়ার সার্ভিসের 6টি ইউনিট এই জায়গায় কাজ করছেন এবং এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে রয়েছে। প্রায় 1 ঘন্টারও বেশি সময় চেষ্টা করে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সৌমিত্র, বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে আলামিন শিকদার চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের প্রবাসী বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।